89 মিনিট 59 সেকেন্ড, ঠিক ওই মুহূর্তটার 90 মিনিটের 1 সেকেন্ড আগের ঘটনা। আপনারা হয়তো মনে করছিলেন 2 মিনিটের অ্যাডেড টাইম, কি আর এমন হতে পারে, ইংল্যান্ড আর নেদারল্যান্ডসের এই স্নুজ ফেস্ট টাইটা যাচ্ছে হয়তো এক্সট্রা টাইমে কিংবা সম্ভবত পেনাল্টি শুট আউটেও। কিন্তু অলি ওয়াটকিন্স হ্যাড ডিফারেন্ট আনসার্স ফর ইউ। ওই ঠিক এক্স্যাক্টলি 89 মিনিট 59 সেকেন্ডে তার একটা বেল্টার অফ আ স্ট্রাইক বক্সের ঠিক ওই জায়গা থেকে বার্ট ভারব্রুগেন কোনোভাবেও ওই শটটা ঠেকাতে পারলেন না। যেই অলি ওয়াটকিন্স মাত্র মিনিট 10 আগে মাঠে নেমেছিলেন হ্যারি কেইনের সাবস্টিটিউট হিসেবে, কিংবা কোল পালমারের ওই বাড়িয়ে দেওয়া বল, যিনিও কিন্তু ওই ওয়াটকিন্সের সঙ্গেই মাঠে নেমেছিলেন, তারাই লিখলেন ইংল্যান্ডের হয়ে নতুন একটা বিজয় গাথা। ইংল্যান্ড ব্যাক টু ব্যাক ইউরোর ফাইনালে চলে গেছে। ইউরো 2024-এ স্পেনের বিপক্ষে এখন খেলতে যাচ্ছে এই ইংল্যান্ড নেদারল্যান্ডসের ওই স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিল। নেদারল্যান্ডস আরও একবার একটা মেজর টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বাদ পড়ে গেল। এই ম্যাচে অনেক কিছু গল্প আছে, ওয়াটকিন্সের গল্পটাও আছে, তবে প্রথমে যার গল্পটা না বললেই নয় তিনি হচ্ছেন কামেথ দ্য আওয়ার কামেথ কিং হ্যারি কেইন। হ্যারি কেইনের তার ইনভলভমেন্ট নিয়ে, গেইম ইনভলভমেন্ট নিয়ে অনেক ধরনের সংশয় ছিল, সেটার কারণে যে তার একটা ব্যাক ইনজুরি রয়েছে, সেই ব্যাক ইনজুরি নার্স করেই তিনি ম্যাচ খেলছেন। এখন সাউথগেট তিনি তো কোনোভাবেও কেইনকে ড্রপ করতে পারবে না, আফটার অল কেইন তো এই টিমের ক্যাপ্টেন, কিন্তু একটা ব্যাক ইনজুরি নার্স করে যিনি বায়ার্ন মিউনিখে একটা দুর্দান্ত মৌসুম কাটিয়ে এসেছেন কোনো কিছু না জেতার পরও, ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাও। তখন যখন আপনার ক্যাপ্টেন কিছুটা সাফার করছেন তবে তাকে তো ব্যাকআপ দেওয়াটা প্রয়োজন পড়ে, এবং কেইনকেও প্রমাণ করার একটা চ্যালেঞ্জ তার সামনে চলে আসে। কেইন সেই চ্যালেঞ্জটা তিনি কিন্তু পার করে গেছেন। সেটা কিভাবে পার করেছেন আপনি বলতে পারেন যে তিনি একটা পেনাল্টি থেকেই তো গোল করেছেন। শুধু পেনাল্টি থেকে গোল নয়, তিনি যে ওই লিঙ্ক আপ প্লের কাজগুলো করেন, সেই লিঙ্ক আপ প্লের কাজগুলো আজকে প্রপারলি দেখা গিয়েছে তার ম্যাচে। ফোডেন, বেলিংহাম অনেক সুযোগ পাচ্ছিলেন বাইরে, তার ওই পেছনে চলে আসার কারণে তিনি ডিফেন্ডারকে ড্র্যাগ করে আনছিলেন, এবং তার ইনভলভমেন্টের ব্যাপারগুলো আরও আমরা একটু পরে দেখব। তবে কেইন এখন হয়ে গেছেন এই যে কোনো মেজর ইউরো টুর্নামেন্টের নকআউটে সবচেয়ে বেশি গোল পাওয়া নকআউট স্টেজে প্লেয়ার। তিনি এই গোলটা করেই তিনি 6 নম্বর গোলটা করলেন, ছাড়িয়ে গেছেন আঁতোয়া গ্রিজমান, দিয়েটার মুলার, ড্রাগান জাকিচ, জার্ড মুলার এবং নুনো গোমেসকে। কেইনের অফ দ্য বল অন দ্য বল কন্ট্রিবিউশনটা আজকে খুবই ক্রুশাল ছিল। তিনি বক্সে আজকে প্রপারলি তার বল পায়ে আসছিল, টাচ করেছেন অপোজিশন বক্সে 2টো শট নিতে পেরেছেন, 2টো শটই ছিল অন দ্য টার্গেট। ডুয়েলস জিতেছেন 2টো, একটা চান্স ক্রিয়েট করেছেন, আর পেনাল্টিটা জিতে তো পেনাল্টিটা স্কোর করেছেনই। কিন্তু স্পিকিং অফ দ্যাট পেনাল্টি, সেই পেনাল্টিটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আপনি তুলতেও পারেন। ইনফ্যাক্ট সেই পেনাল্টিটা নিয়ে কিন্তু বিতর্ক বা পেনাল্টিটার লেজিটিমেসি নিয়ে উল্টো চ্যালেঞ্জ করেছেন ইংল্যান্ডেরই আপনার জেইমি ক্যারাগার এবং গ্যারি নেভিল। তারা টুইট করে বলছেন যে এটা আসলে পেনাল্টি হয় না, এটা একটা ডিসগ্রেস। নিজের দলের হয়ে তারা এভাবে যেহেতু মন্তব্য দিচ্ছেন, সেটা নিয়ে হয়তো প্রশ্ন তোলাটা জায়েজ বটে। কেন জায়েজ সেটার একটা বিষয় হচ্ছে, যখন ডামফ্রিজ কেইনকে সেই চ্যালেঞ্জটা করলেন, তার ডামফ্রিজের পায়ের স্টার্ট, বুটের স্টার্ট কিন্তু কেইনের পায়ে লাগেনি। ফেলিক্স জভেয়ার, যাকে নিয়ে এই ম্যাচের আগে বিতর্ক ছিল, আইরনিক্যালি জুড বেলিংহাম তিনি যখন 2021 সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ডর্টমুন্ডের হয়ে ম্যাচ খেলছিলেন, 3-1 গোলে বা 3-2 গোলে ম্যাচটা হেরে গিয়েছিলেন, তখন ফেলিক্স জভেয়ারের ইনভলভমেন্ট নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তার কারণ এই ফেলিক্স জভেয়ারকে 6 মাসের একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল 2006 সালে তার একটা কাণ্ডের কারণে, ম্যাচ ফিক্সিংয়ের একটা অভিযোগ থাকার কারণে। সেই রেফারি যখন আজকের ম্যাচের রেফারি ছিলেন, যদিও পরবর্তীতে তিনি জার্মানির রেফারি অফ দ্য ইয়ার হয়েছিলেন 2014-তে, তার লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন তোলার ওভাবে জায়গা নেই, কিন্তু তবুও এই ডিসিশনটা নিয়ে অনেকেই কথা বলছিলেন। এখন ডামফ্রিজের এই চ্যালেঞ্জটা, ডামফ্রিজ কিনে আরেকটু পর আবার কথা হবে, ডামফ্রিজের এই চ্যালেঞ্জটার কারণে ইংল্যান্ড একটা পেনাল্টি পেয়ে গেল। সেই পেনাল্টি থেকে ইংল্যান্ড অর্থাৎ হ্যারি কেইন কনভার্ট করে তিনি ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে গেলেন। কিন্তু মিনিট খানেক আগে কিন্তু চিত্রটা অন্যরকম ছিল। যখন আপনার ম্যাচটা শুরু হলো, মোটামুটি একটা হাই টেম্পো, হাই অকটেন সিচুয়েশন দেখা যাচ্ছে, তখন হুট করে একটা লং বল এসে পড়লো শাভি সিমন্সের আগে ডেকলান রাইসের কাছে। ডেকলান রাইস বলটা নিয়ে ঘুরতে যখনই যাবেন, তখনই হুট করে দেখলেন শাভি সিমন্স কোথা থেকে জানি এসে পড়ে গেছেন, বলটা ইন্টারসেপ্ট করলেন হালকা সামান্য এগিয়ে ওয়াকারের পাশ থেকেই, একটা আউটসাইড অফ দ্য বক্স থেকে একটা চমৎকার গোলাজো। এখন বলতে পারেন যে আবার লামিন ইয়ামাল কোত্থেকে আসলো, লামিন ইয়ামালকে নিয়ে কেন এত টানাটানি করছি? লামিন ইয়ামালকে টেনে আনতে হচ্ছে কারণ একটা পটেনশিয়াল ম্যাচ আপ কিন্তু হতে
খেলতে পারতো ওই ফাইনালে, যেটা আসলে নেদারল্যান্ডসের শাভি সিমন্স করে দিয়েছেন। দুজনের আরেকটা মিল হচ্ছে দুজনই লা মাসিয়ান গ্রাজুয়েট, যদিও একজন 16 বছর বয়সে পিএসজিতে চলে গিয়েছেন, আরেকজন 16 বছর বয়সী দুনিয়া কাঁপিয়ে দিচ্ছেন। শাভি সিমন্স, যার নামটা শাভি থাকার কারণ আপনি হয়তো টের পাচ্ছেন কেন তার নাম শাভি। শাভি নামটা এই কারণেই, কারণ তার বাবা তার ছেলের নাম রেখেছেন বার্সার মিডফিল্ডার শাভির নাম অনুযায়ী। এমনকি লা মাসিয়াতে যখন শাভি সিমন্স খেলতেন তখন 6 নম্বর জার্সিতে পরেই খেলতেন, এবং দুটা গোলের মধ্যে কিন্তু একটা রাইট ফুটের শট, একটা লেফট ফুটের শট, কিন্তু আপনি ওই চমৎকার সেমিফাইনালে, ইউরোর সেমিফাইনালে একটা টেনশন মোমেন্টে, প্রেশার মোমেন্টে এরকম গোল করা তাদের পক্ষেই সম্ভব। শাভি সিমন্স প্রায় কাজটা হয়তো করে ফেলতেই পারতেন যদি নেদারল্যান্ডস বাকি কোনো বাইটিং চান্সেস ক্রিয়েট করতো, তাই শাভি সিমন্স লামিন ইয়ামালের ম্যাচ আপটা হচ্ছে না। তবে ডামফ্রিজ এখানে আরেকটা কাজে বাঁচিয়ে দিয়েছেন। ফিল ফোডেনকে আপনি দেখতে পাচ্ছেন, ফিল ফোডেন এর পারফরমেন্স নিয়ে এই টুর্নামেন্টে অনেক সমালোচনা হয়েছে যে ফোডেন তিনি ইংলিশ প্লেয়ার অফ দ্য সিজন হলেন প্রিমিয়ার লিগে পারফর্ম করার পর, তবে কেন তিনি ইউরোতে পারফর্ম করতে পারছেন না? তিনি আজকে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তাকে দুর্ভাগ্য বলতেই হয়, তিনি এমন একটা শট নিলেন কিছুক্ষণ আগে, মানে প্রথম গোলটার পর, হ্যারি কেইনের প্রথম গোলটার পর সেই শটটা বার ঘেঁষে বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পরেই আবার ডামফ্রিজকে দেখতে পাচ্ছেন, এই ডামফ্রিজ যিনি কিনা পেনাল্টিটা কনসিড করেছেন, সেই ডামফ্রিজই একদম গোল লাইন থেকে ফোডেনের ওই শটটা বাঁচিয়ে দিলেন গোলে ঢোকার থেকে। এই প্রথম অর্ধেই অনেকগুলো নাটক হয়েছে, নাটকের মতো করে বলতে পারলেন যে অনেক ধরনের ঘটনা ঘটেছে। সেকেন্ড হাফে যেটা বলছিলাম যে হয়তো অনেকে একটু ঘুম ঘুম লেগে আসছিল, সামনে সকালে কলম্বিয়া উরুগুয়ের একটা ব্লকবাস্টার সেমিফাইনাল ম্যাচ আছে, কিন্তু সেটা হতে দেননি গ্যারেথ সাউথগেট। দেখতে পাচ্ছেন ওই মোমেন্টটায় যখন তিনি এই কোল পালমার এবং অলি ওয়াটকিন্সকে মাঠে নামাচ্ছেন, এটাকেই হয়তো বলে ইম্প্যাক্ট সাবস্টিটিউট। ওই মোমেন্টে যখন অলি ওয়াটকিন্সকে অতটা ইনভলভ করা হয়নি ইউরোর কোনো ম্যাচে ইংল্যান্ডের হয়ে, সেখানে তিনি আজকে আইভান টোনিকে না নামিয়ে তিনি অলি ওয়াটকিন্সকে নামালেন এবং সঙ্গে কোল পালমারকে নামালেন। সেই ইম্প্যাক্টটা এলো একদম টাইম মতো, যেটা বলছিলাম যে 89 মিনিট 59 সেকেন্ডে 19 নম্বর জার্সির এই অলি ওয়াটকিন্স, অ্যাস্টন ভিলার ফরওয়ার্ড, হ্যারি কেইন চলে যাওয়ার পর ইংল্যান্ড ছেড়ে বুন্দেসলিগা, সম্ভবত এখন ইংল্যান্ডে অন্তত গত সিজনের বিচারে অলি ওয়াটকিন্স ছিলেন বেস্ট ফরওয়ার্ড, যদি আপনি এর্লিং হাল্যান্ডকে বাদ দিয়ে ধরেন, শুধু ইংল্যান্ডের পার্সপেক্টিভ থেকে ধরেন। দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন, অথচ 2017 সালে তিনি খেলছিলেন লিগ 2-তে এক্সেটার সিটিতে, তারপর তিনি ব্রেন্টফোর্ডে আসলেন, ব্রেন্টফোর্ডে সবাইকে পারফর্ম করে চমক দেখালেন, অ্যাস্টন ভিলা তাকে নিয়ে আসলো এবং হি হ্যাড আ ব্রিলিয়েন্ট সিজন। অ্যাস্টন ভিলা যে চ্যাম্পিয়ন্স লিগে তারা কোয়ালিফাই করেছে, সেখানে এই অলি ওয়াটকিন্সের একটা বড় অবদান রয়েছে। একটু আগের ছবিতে ফেরত যেতে চাই, একটা কথা মিস করে গেছি। অলি ওয়াটকিন্স এবং কোল পালমার যখন মাঠে নামছিলেন, তখন অলি ওয়াটকিন্স নাকি কোল পালমারকে একটা কথা বলেছেন, সেই কথাটা তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছেন। কি কথা বলেছিলেন? তিনি কোল পালমারকে বলছিলেন যে তুমি আমাকে আমার গোলের অ্যাসিস্টটা করবে, তুমি আমাকে ফাইনাল পাসটা দেবে ওই বলটা বাড়িয়ে, এবং কি মোমেন্টে তিনি বলটা পাস করলেন অলি ওয়াটকিন্সকে। ইম্প্যাক্ট সাবস্টিটিউট অ্যাট ইটস পিক। 89 মিনিট 59 সেকেন্ডে অলি ওয়াটকিন্সের ওই গোল থেকে আসলে নেদারল্যান্ডসের আর ফেরার কোনো রাস্তা বাকি থাকে না। এখন যাকে নিয়ে আসলে কথা বলবো, তাকে নিয়ে কথা বলার আগে একটা অন্য ছবি নিয়ে কথা বলতেই হয়। সেটা দেখতে পাচ্ছেন যে জুড বেলিংহাম, বুকায়ো সাকা এবং আজকে অলি ওয়াটকিন্সের একটা কোলাজ, তাদেরকে একসঙ্গে রাখার কারণটা কি? ইংল্যান্ড যখন এই রাউন্ড অফ 16-এ তারা কোয়ালিফাই করে আসলো একটা খুবই মিডিওকার গ্রুপ স্টেজ পার করে মাত্র 5 পয়েন্ট নিয়ে, সেখানে ইংল্যান্ড তারা স্লোভাকিয়ার সঙ্গে গোলে পিছিয়ে ছিল 94 মিনিট পর্যন্ত। তারপর বেলিংহামের ওই ওভার দ্য হেড গোল, তারপর এক্সট্রা টাইম, ওখান থেকে হ্যারি কেইনের একটা গোল। সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচ, তারা 1 গোলে ট্রেইল করছে, এমবোল একটা গোল করেছেন, তারপর কে তাদেরকে বাঁচালেন? বুকায়ো সাকা। আর আজকে হ্যারি কেইনের ওই গোলের সমতার পর আজকে একদম শেষ মুহূর্তে অলি ওয়াটকিন্স ইংল্যান্ডকে বাঁচিয়ে দিলেন। এখন এখানে একটা সিমিলার ঘটনা দেখা যাচ্ছে যে 3টা ম্যাচেই ইংল্যান্ড ট্রেইল করেছে, সেখান থেকে ট্রেইল করার পরও তারা ম্যাচে এগিয়ে এসে ওই ম্যাচটা জিতে নিয়েছে। গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড টিমের ইন্টেগ্রিটি, তাদের প্যাশন নিয়ে আপনি হয়তো টুর্নামেন্টের আগে প্রশ্ন তুলেছেন, তাদের খেলার প্লেয়িং স্টাইল বোরিং বলে গালি দিয়েছেন, কিন্তু এই টিমটা তাদেরকে এবং আমাদেরকেও হয়তো ভুল প্রমাণ করে দিয়েছে যে এই ইংল্যান্ড আসলে কি। এই থ্রি লায়ন্সের ওই যে প্যাশনটা এবং প্রত্যেকটা টিমমেটের কন্ট্রিবিউট করা প্যাশনটা রয়েছে বলেই তারা এত দূর পর্যন্ত ব্যাক টু ব্যাক ফাইনাল খেলতে পেরেছে। বেলিংহামের কন্ট্রিবিউশন, কেইনের কন্ট্রিবিউশন, বুকায়ো সাকার ওই এক একটা প্রগ্রেসিভ রান, পেনাল্টি বক্সে খুবই ডেঞ্জারাস সিচুয়েশনে অবস্থান করা, তাদের ব্যাকলাইনের কন্ট্রিবিউশন, কোবি মেইনু, ডেকলান রাইসের পিভট পার্টনারশিপ,
সব কিছু একত্র করলে একটা কমপ্লিট টিম পারফরমেন্স আপনার চোখে পড়বে, যার কারণেই আসলে ইংল্যান্ড এই টুর্নামেন্টে সামনে কোয়ালিফাই করে তারা ফাইনালে চলে গিয়েছে। অ্যান্ড দিস গাই, এই লোকটাকে আপনি যতই গালিগালাজ করেন না কেন, এই লোকটা আসলে অন পেপার কাজ করে দেখিয়েছেন। গ্যারেথ সাউথগেটকে অনেক গালিগালাজ করা হয়েছিল তার সাবস্টিটিউট নিয়ে, যে তিনি বোরিং সাবস্টিটিউট করান, তার খেলার স্টাইলে কোনো ফ্লেয়ার নেই, তাদের টিমের ওভারঅল XG 0.86, যদি আপনি পুরো রাউন্ড অফ 16 থেকে সেমিফাইনাল পর্যন্ত হিসাব করেন, যেটা একটা গোলের সমানও না, তার টিম তার উপর বিশ্বাস করে বলেই তারা এই ইউরোর ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে। এখন তার রেকর্ডটা নিয়ে কথা বলা তো অবশ্যই দরকার পড়ে যায়, কারণ 101তম ম্যাচটা ম্যানেজ করে আনকে 64তম জয়টা তিনি তুলে আনলেন, এবং তিনি একমাত্র ম্যানেজার যিনি কিনা অন্যান্য যে কোনো ম্যানেজারের চাইতে এই বড় টুর্নামেন্টে অর্থাৎ ইউরো এবং ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ইংলিশ ম্যানেজার, যেটার সংখ্যা 13। এবং তার আপনি অ্যাকোলেডস দেখলে চোখ কপালে তুলবেন, কারণ এরকম অ্যাকোলেডস ওই 1960-এর পর ইংল্যান্ড কখনোই আর ম্যানেজ করতে পারেনি। সেটা গ্যারেথ সাউথগেট ওই 2018 সালে আসার আগে, অর্থাৎ 2016 সালে যখন তিনি আসলেন, 2018 সালে তিনি প্রথম টুর্নামেন্টটা পেলেন, ওই ওয়ার্ল্ড কাপটা, সেই ওয়ার্ল্ড কাপে তিনি নিয়ে গেলেন ইংল্যান্ডকে সেমিফাইনালে। তারপর ইউরো 2020, যেটা 2021 সালেরও, সেখানে ইউরোতে তো ইংল্যান্ড প্রায় জিতেই গিয়েছিল আপনি বলতে পারেন। ইট ওয়াজ অ্যাকচুয়ালি কামিং হোম, সেখান থেকে তারা একটা ফাইনালে হার্ড ব্রেকে তারা রানার্স আপ হয়ে শেষ করলেন। তারপর 2022 ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের কাছে হারলেন ঠিকই, তাও কিন্তু কোয়ার্টার ফাইনালে গিয়ে আর এই ইউরোতে ব্যাক টু ব্যাক ইউরোর ফাইনাল। এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইংল্যান্ড কোনো একটা মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলবে তাদের দেশের বাইরে। এর আগে যতগুলো ফাইনাল হয়েছিল সবগুলো দেশে তাদের খেলা হয়েছিল, সো এটাও একটা বিগ অ্যাচিভমেন্ট। সেই অ্যাচিভমেন্টটা কার আন্ডারে আসলো? গ্যারেথ সাউথগেটের আন্ডারে। গ্যারেথ সাউথগেট বল অন দ্য রোল, একটা বেল্টার অফ আ ফাইনাল, একটা ব্লকবাস্টার ফাইনাল, সব কিছুই আপনি বলতে পারেন। স্পেন ভার্সেস ইংল্যান্ড, যেটা আপনি দেখবেন সোমবার দিন রাত 1টায়, যেটা 14 তারিখ পড়বে, কিংবা ওটাকে আপনি বলতে পারেন রবিবার দিবাগত রাত 1টা। সেটা দেখার ডেস্টিনেশন আপনার একটাই, সেটা হচ্ছে টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্ক। এই ম্যাচে অনেক ধরনের গল্প আছে, এই ম্যাচে অনেক ধরনের ব্যাটল আছে। লুইস দে লা ফুয়েন্তে ভার্সেস গ্যারেথ সাউথগেট, লামিন ইয়ামাল ভার্সেস জুড বেলিংহাম, অন্যদিকে ডিফেন্স লাইনের কম্প্যাক্ট একটা শেপ, আর অন্যদিকে একটা কম্প্যাক্ট মিডফিল্ড, দুই পেসি উইঙ্গার নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল, অন্যদিকে ফোডেন, বেলিংহাম, সাকা, কেইন, আলভারো মোরাতা। আপনি কোন ব্যাটলগুলো নিয়ে কথা বললেন? তাদের ভক্তদের ব্যাটল, তাদের ওই হিস্ট্রির ব্যাটল, কালচারাল হেরিটেজের ব্যাটল, সব কিছু এখানে আছে। উইল ইট কাম হোম, নাকি লা রোহারা তাদের চতুর্থ রেকর্ড ইউরো জিতবে? সব কিছুরই উত্তর মিলবে আপনার সেই দিন, ইউরোর ফাইনালের দিন 14 তারিখ রাত 1টায়। সেই ম্যাচ যখন হবে তখন সেগুলো নিয়ে তো অনেক কথা হবে। ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের এই সেমিফাইনাল নিয়ে আপনার কি মন্তব্য? আপনি কি অ্যান্টিসিপেট করেছিলেন? কি ফলটা পেলেন? কার পারফরমেন্স সবচেয়ে আপনার চোখ কাড়লো? সব কিছুই জানিয়ে দিন আমাদেরকে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.